হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে অধ্যায় ভিত্তিক জিকে প্রশ্নোত্তরের ক্লাস আমরা করছি এবং পরীক্ষাতে আসতে পারে এই ধরনের কিছু টপিক এবং অধ্যায় নিয়ে আমরা সম্পূর্ণ তথ্য ভিত্তিক এবং সেই তথ্যের উপর বেস করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। এবং আজকের যে গুরুত্বপূর্ণ টপিক হলো সেটা হচ্ছে সংবিধানের উপর থেকে দুখানা টপিক আমরা একসাথে ক্লাস করব। সেটা হলো মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এবং কর্তব্য অর্থাৎ ডিউটিস। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো ক্লাসটা শুরু করব। প্রথম প্রশ্ন কি বলছে এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো নিজেরাই করার চেষ্টা করো। দেখো, সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো ব্যক্তি মৌলিক অধিকারের লঙ্ঘনের অভিযোগে ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারে? আজকে খুবই গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নোত্তর করব এবং প্রশ্নোত্তরের সাথে কিছু এক্সট্রা নোটসও রয়েছে, যেখান থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে এবং আমি কিন্তু প্রশ্নগুলো করাতে অনেক কিছু লিখেও দেবো, সেইখান থেকেও কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে। তো কি বলছে, মৌলিক অধিকার যদি কোনো রকম ভাবে লঙ্ঘন হয়, যেটা তোমার পাওয়ার দরকার বা পাওয়া উচিত সেটা তুমি যদি না পেয়ে থাকো, তাহলে কোন ধারা অনুযায়ী তুমি সুপ্রিম কোর্টের কাছে বিচার চাইতে পারবে যে তোমার মৌলিক অধিকার তুমি পাওনি? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে ধারা 32। ঠিক আছে। এবং সেম জিনিস তোমরা হাইকোর্ট অর্থাৎ এইচসি হাইকোর্টের কাছ থেকে কোন ধারা অনুযায়ী পাবে? এটা তো সুপ্রিম কোর্টের কাছে তোমরা বিচার চাইতে যেতে পারো। আর যদি মনে হয় না আমি সুপ্রিম কোর্ট নাই, হাইকোর্টের কাছে বিচার চাইতে যাব মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য, তখন তোমাদের যেতে হবে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী। সেম জিনিসই তোমরা পাবে হাইকোর্টে 226 নম্বর আর্টিকেল অনুযায়ী আর সুপ্রিম কোর্টে 32 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কোনটি মৌলিক অধিকার না? নিচের কোনটা মৌলিক অধিকার নয় এখন বর্তমানে? 4টে অপশন দেখো, সমান অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সম্পত্তির অধিকার, নাকি অপশন ডি ধর্ম পালনের স্বাধীনতার অধিকার। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি সম্পত্তির অধিকার অর্থাৎ রাইটস টু প্রপার্টি। ঠিক আছে, রাইটস টু প্রপার্টি। এই যে সম্পত্তির অধিকার, এটা কিন্তু আগে আমাদের মৌলিক অধিকারের মধ্যেই ছিল, কিন্তু 44তম সংশোধন, ঠিক আছে, 44তম সংশোধন কবে হয়েছিল? 1978 সালে। 1978 সালে এই সম্পত্তির অধিকারটাকে কি করে দেওয়া হয়? বাদ দেওয়া হয়, অর্থাৎ মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং বর্তমানে 300A নম্বর ধারাতে, ঠিক আছে, এবং 12, ঠিক আছে, 12 নম্বর পার্টে বর্তমানে রয়েছে। ওকে, তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানলাম। এবং যে কারণে আগে আমাদের 7খানা মৌলিক অধিকার ছিল, যেহেতু একটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো বর্তমানে কটা মৌলিক অধিকার রয়েছে? টোটাল 6খানা মৌলিক অধিকার রয়েছে। তো এক এক করে সেই প্রশ্নগুলো আমরা দেখব। তো এখানে গল্পটা বলে দিলাম, তোমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল। নেক্সট প্রশ্ন আসলে তোমরা প্রত্যেকে কিন্তু সেটা করতে পারবে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা একটি, কনস্টেবল পরীক্ষার জন্য পুলিশ গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ 2025, সাথে রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ফুল ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। এবং প্রত্যেকটা ব্যাচেই তোমরা সম্পূর্ণ প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরি ক্লাস পাবে। সেই থিওরির উপর বেস করে প্রশ্ন উত্তর, মক টেস্ট এবং স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের মূল সংবিধানে কত ধরনের মৌলিক অধিকার যুক্ত ছিল? 4টে অপশন, 8টি, 7টি, 6টি, নাকি কোনোটি নয়? জাস্ট আমি 2 নম্বর প্রশ্নে কিন্তু ডিটেলস বলার সময় গল্পের আকারে বলে দিলাম যে মূল সংবিধানে কতগুলো মৌলিক অধিকার যুক্ত ছিল। প্রত্যেকে পারবে, সঠিক উত্তর করার চেষ্টা করো, আমি জাস্ট বলে দিলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 7টি মৌলিক অধিকার মূল সংবিধানে ছিল। ঠিক আছে,
নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? একদম প্রশ্নটিকে ভিভিআই করো, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। কততম সংবিধান সংশোধনীর দ্বারা শিক্ষার অধিকার মৌলিক অধিকারে পরিণত হয়েছে? অর্থাৎ আগে শিক্ষার অধিকারটা মৌলিক অধিকারে ছিল না, সেটাকে সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের মধ্যে প্রবেশ করানো হয়েছে। তো 4টে অপশনের মধ্যে থেকে বেছে নাও সঠিক উত্তর কি হবে। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশনটি 86তম সংবিধান সংশোধনী, এবং এটা কবে হয়েছিল? 2002 সালে। বর্তমানে কত নম্বর আর্টিকেলে এই শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মধ্যে প্রবেশ করানো হয়েছে? 21A ধারাতে রাখা হয়েছে শিক্ষার অধিকারকে। ওকে, এবং এখানে বলা হয়েছে প্রত্যেকটা 6 থেকে 14 বছরের শিশুকে অবৈতনিক এবং প্রাথমিক শিক্ষা প্রদান করতে কিন্তু হবে। ওকে, এটা হচ্ছে শিক্ষার অধিকার, মৌলিক অধিকার। নেক্সট 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে, তা হলো নিচের কোনটি? ভিভিআই করো প্রশ্নটিকে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম বাছাই করা প্রশ্ন উত্তর করছি। অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানে, আমি আগেও বলেছি যখন সংবিধানের উৎস আমরা নিয়ে আলোচনা করছিলাম, কোন জিনিসটাকে কোন দেশের সংবিধান থেকে নিয়ে আসা হয়েছে। তো মূলত আমাদের ভারতীয় সংবিধান গঠিত বিভিন্ন দেশের সংবিধান থেকে কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস গ্রহণ করে। তো মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল রাইটস, রাইটস মানে হচ্ছে অধিকার, এটা নিয়ে আসা হচ্ছে কোন দেশের সংবিধান থেকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আমেরিকার সংবিধান থেকে, ইউএসএ। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখব, সংবিধানের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? ভিভিআই করো প্রশ্নটাকে। নিচের কততম ধারা অনুযায়ী মৌলিক অধিকার রক্ষার্থে লেখ জারি করা হয়? আমি একটু আগেই একটা প্রশ্ন উত্তর করছিলাম যে মানে আমাদের মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে আমরা সুপ্রিম কোর্টের কোন ধারা অনুযায়ী আমরা বিচার চাইতে পারবো, সেটা আমরা দেখলাম কি 32SC সুপ্রিম কোর্ট, এবং সেখানে লিখে দিয়েছিলাম যে হাইকোর্টে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলে কোন নম্বর ধারা? তো সঠিক উত্তর হবে অপশন বি, 226 নম্বর ধারা অনুযায়ী। এবং এই যে বিচার চাইতে গিয়ে যদি আমাদের মৌলিক অধিকার কোন রকম লঙ্ঘিত হয়, সেই মৌলিক অধিকার আমাদের পাইয়ে দিতে হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী এবং সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা অনুযায়ী এই লেখ জারি করতে পারে। টোটাল কতগুলো লেখ রয়েছে? 5খানা লেখ বা রিটস, ঠিক আছে, এটা হচ্ছে RIT, রিটস জারি করে থাকে। তো সেইটা একটু দেখব, ঠিক আছে, একটু পরেই আমরা সেটা দেখব 5 ধরনের কি কি রিট রয়েছে, একটু পরেই আমি জাস্ট দেখব। ওকে, যাই হোক, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? ভালো করে প্রশ্নটা দেখো, বর্তমানে বলেছে। মূল সংবিধানে কতগুলো ছিল আমরা দেখেছিলাম? মূল সংবিধানে ছিল 7টা, এবং আমি দেখলাম একটু আগে 1978 সালে 44তম সংশোধন, সেখান থেকে কি হচ্ছে? সেখান থেকে রাইটস টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারকে বের করে দেওয়া হচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বর্তমানে 6টি ধরনের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যগুলো কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ভালো করে তোমরা একটা খেয়াল করবে, মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার দুটো কিন্তু একদমই টোটালি আলাদা জিনিস। মৌলিক কর্তব্য মানে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, কর্তব্য আলাদা আর অধিকার আলাদা। এখানে কি বলেছে? মৌলিক কর্তব্যগুলো কোথায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 51A নম্বর ধারাতে যুক্ত করা হয়েছে 42তম সংশোধনীর মাধ্যমে। কত সালে? 1976 সালে। কতগুলো যুক্ত করা হয়েছিল টোটাল 1976 সালে? 1976 সালে 10খানা
ফান্ডামেন্টাল ডিউটিস যুক্ত করা হয়েছিল। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরো একটা মৌলিক অধিকার যুক্ত করা হয় এবং বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। তো বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে? টোটাল 11টা মৌলিক কর্তব্য বর্তমানে রয়েছে। ওকে, তো আশা করি ধারণাটা দিতে পারলাম। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কিত গৃহীত হয়েছে? অর্থাৎ কোন পার্টে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, আমি ফান্ডামেন্টাল রাইটসকে FR হিসাবে লিখছি, ফান্ডামেন্টাল রাইটস গৃহীত হয়েছে বা রাখা হয়েছে কোন পার্টে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তৃতীয় অধ্যায়, অর্থাৎ পার্ট 3-তে। কততম আর্টিকেল? আর্টিকেল কত থেকে কত? সেটা হচ্ছে 12 থেকে 35। নেক্সট দেখো, নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত প্রকার লেখ জারি করতে পারে? সুপ্রিম কোর্ট 32 নম্বর ধারা এবং হাইকোর্ট 226 নম্বর ধারা অনুযায়ী কত রকমের লেখ জারি করতে পারে আমাদের মৌলিক অধিকার রক্ষার্থে? আমি বলেই দিয়েছি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 5 প্রকার। তো সেই 5 প্রকার কি কি দেখে নেব। দেখো, 5 ধরনের রিটস রয়েছে, যেমন কি কি? বন্দি প্রদর্শন রিট। অ্যাকচুয়ালি জোর জবরদস্তি আমরা ইংলিশটাকে বাংলায় করেছি, তো এইরকম একটু উদ্ভট বাংলা শোনাবে। তোমরা সবসময় ইংরেজিটাই মনে রাখবে। অ্যাকচুয়ালি ইংরেজিও নয়, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। দেখো, রিট অফ হেভিয়াস কর্পাস। হেভিয়াস কর্পাস কথাটা হচ্ছে একটা ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সশরীরে উপস্থিত করা। সিনেমাতে আমরা দেখেছি সবসময়, মানে কাউকে অ্যারেস্ট করলে আমরা বলে থাকি 24 ঘন্টার মধ্যে তোকে আমি কোর্টে চালান করব। মানে 24 ঘন্টার মধ্যে যদি কাউকে অ্যারেস্ট করা হয়, তাকে কিন্তু 24 ঘন্টার মধ্যে সশরীরে কোর্টে কিন্তু দেখাতে হয়, এটা নিয়ম। অর্থাৎ হেভিয়াস কর্পাস সশরীরে উপস্থিত করা। নেক্সট দেখো, পরমাদেশ বা হুকুম জারি, এটা হচ্ছে রিটস অফ ম্যান্ডামাস। তারপর দেখো, প্রতিষেধক বা নিষেধাজ্ঞামূলক রিট, রিট অফ প্রহিবিশন। তারপর দেখো, উৎপ্রেষণ রিট, অর্থাৎ রিট অফ সার্টিওরারি এবং কারণ দর্শাও রিট, অর্থাৎ রিট অফ কুইও ওয়ারান্তো। তো এই 5 ধরনের রিট রয়েছে, যেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট জারি করে থাকে আমাদের মৌলিক অধিকার রক্ষার জন্য। নেক্সট 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? 4টে অপশন দেখো, স্বাধীনতার অধিকার, শিক্ষার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এবং ভোট দানের অধিকার। ভিভিআই করবে। এই প্রশ্নটা WBCS 2018-তে এসেছিল, তোমাদের পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভোট দানের অধিকার। এটা কিন্তু কোনো রকম মৌলিক অধিকার নয়। তো এটা কি ধরনের অধিকার? এটা হচ্ছে আইনি অধিকার। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের আইনি অধিকার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে নিচের কোন দেশ থেকে? নিচের কোন দেশ থেকে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস, আমি FD হিসাবে লিখছি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাশিয়া। ঠিক আছে, অনেক সময় USSR দিয়েও পরীক্ষায় এসে থাকে। ওকে, আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নিয়ে আসা হয়েছে? ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে, মৌলিক অধিকার। তো এটা কিন্তু গুলিয়ে ফেলবে না। এবং মৌলিক কর্তব্যকে কোথায় রাখা হয়েছে? পার্ট 4A, আর্টিকেল 51A তে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 13 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়? অলরেডি 2বার আমি বলে দিয়েছি জিনিসটা, জাস্ট বোঝাতে গিয়ে। তো সঠিক উত্তর কি হবে? কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো। প্রত্যেকটা জিনিস গল্পের আকারে মনে রাখার চেষ্টা করবে, যাতে অনেক দিন পর্যন্ত সেটা মনে থাকে, এবং আমি সেইভাবেই চেষ্টা করি বোঝানোর। শুধুমাত্র কোনটা অপশান সেটা বলে
বেরিয়ে যাওয়ার থেকে একটু বুঝিয়ে পড়া অনেক ভালো। তো সঠিক উত্তর হবে অপশন সি, 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং কত সালে হয়েছে এটা? 1978 সালে। এবং কোথায় রাখা হয়েছে বর্তমানে? আরো একবার লিখে দিই, বর্তমানে এটি রয়েছে 300A নম্বর ধারাতে, পার্ট XII অর্থাৎ পার্ট 12। নেক্সট 14 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকারকে আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? ভিভিআই করো প্রশ্নটাকে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা যে দেখে হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন। তো বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন কোন মৌলিক অধিকারকে? সঠিক উত্তর হবে অপশন সি, সাংবিধানিক প্রতিবিধানের অধিকারকে। এটার কিছুই নয়, ওই আর্টিকেল 32। কেননা এই আর্টিকেল 32 অনুযায়ী আমাদের যদি মৌলিক অধিকার কোনো রকম ভাবে লঙ্ঘিত হয়, আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কাছে বিচার চাইতে পারি। এবং মৌলিক অধিকারে যদি কোনো রকম ত্রুটি থেকে থাকে, তাহলে সেই মৌলিক অধিকারকে চেঞ্জও করা যেতে পারে। তো সেটাই হচ্ছে সাংবিধানিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। সেই জন্যই এটাকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিভূত করেছেন। নেক্সট 15 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? প্রশ্নটা ভালো করে দেখবে। বর্তমানে অপশানে অনেক সময় 10ও দেয়া থাকবে, তো সেই জন্য গুলিয়ে ফেলো না। তো বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে একটু আগে আমি বলে দিয়েছি। সঠিক উত্তর হবে অপশন বি, 11টি। আরো একবার বলে দিই, 1976 সালে 42তম সংবিধান সংশোধন, সেখানে যুক্ত করা হয় 10টি, ঠিক আছে। এবং পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয় আরো একটি। তো টোটাল এখন বর্তমানে 11টা মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? চারটে অপশন দেখো, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আইনের চোখে সবাই সমান, শোষণের বিরুদ্ধে অধিকার এবং সমকাজে সমবেতন। তো মৌলিক অধিকার নয় কোনটা? সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, সমকাজে সমবেতন দেয়া এটা কিন্তু মৌলিক অধিকার নয়, এটা রয়েছে ডিপিএসপি তে। আমরা নেক্সট ক্লাসে ডিপিএসপি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি নিয়ে আলোচনা করব, সেখানে এই জিনিসটা আমরা দেখব। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কততম অধ্যায়ে নাগরিকত্বের সম্পর্কে আলোচনা করা হয়েছে? এই প্রশ্নটা যদিও আজকের টপিক রিলেটেড নয়, তবুও করে রাখো। নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় অধ্যায় রয়েছে, আর্টিকেল কত? 5 থেকে 11। ওকে, নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? কিছু কিছু মৌলিক অধিকার রয়েছে যেগুলো শুধুমাত্র ভারতীয়রা উপভোগ করবে, আবার কিছু কিছু মৌলিক অধিকার রয়েছে যেগুলো ভারতীয়রা তো বটেই, সাথে যদি বিদেশ থেকে আমাদের ভারতবর্ষে কেউ ভিজিট করতে আসেন তারাও সেই মৌলিক অধিকারগুলো পেয়ে থাকবে। তো নিচের চারটে অপশনের মধ্যে থেকে কোন মৌলিক অধিকার বিদেশিরাও পেয়ে থাকবে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে চারটে অপশন যে রয়েছে অপশন ডি, শোষণের বিরুদ্ধে অধিকার। এটা কোনো বিদেশি বা ফরেন লোক সেটাও ভারতীয়দের সাথে সাথে পেয়ে থাকবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার ভোগ করতে পারে না নিচের কোন ব্যক্তি? চারটে অপশন, সাজাপ্রাপ্ত ব্যক্তি, দেশদ্রোহী কার্যকলাপযুক্ত ব্যক্তি, মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন ব্যক্তি, নাকি দেউলিয়া ব্যক্তি। নিচের কোন ধরনের ব্যক্তি মৌলিক অধিকার উপভোগ করতে পারবে না?
সঠিক উত্তর হবে অপশন বি, দেশদ্রোহী কার্যকলাপের সাথে যুক্ত এইরকম ব্যক্তি মৌলিক অধিকারের সুবিধা ভোগ করতে পারবে না। বাদ বাকি সাজা পেয়েছে তো কি হয়েছে, সে কিন্তু মৌলিক অধিকার পেয়ে থাকবে। মস্তিষ্ক বিকৃতি সম্পন্ন ব্যক্তি পাবে এবং দেউলিয়া ব্যক্তিও কিন্তু পাবে। 20 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলো সংবিধানের কোন পার্টে বর্ণিত রয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি, চতুর্থ এ, আর্টিকেল 51 এ। নেক্সট 21 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সম্পর্কিত বিধানগুলি কার সুপারিশে যুক্ত করা হয়েছিল? আমরা অলরেডি জেনে গেছি যে 42তম সংবিধান সংশোধনী 1986, সেখানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়। কিন্তু কার সুপারিশে, কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল? এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর দেখে নাও অপশন সি, শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী। স্টার মার্ক করবে প্রশ্নটিকে। 22 একটু ডিটেলস দেখবো। দেখো, অংশ 4A অর্থাৎ পার্ট 4A 51 নম্বর অনুচ্ছেদে মৌলিক কর্তব্য শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে 1976 সালের 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত করা হয়েছিল। এখানে 51 এর থেকে এখানে 51 এ দেয়া আরো বেটার। ওকে, নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, ফান্ডামেন্টাল ডিউটি সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য নয়? ফান্ডামেন্টাল ডিউটি অর্থাৎ মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য সম্পর্কিত নিচের কোন বিবৃতি সঠিক নয়? চারটে দেখো। তারা রিট দ্বারা প্রয়োগ করা যেতে পারে, এগুলি কেবল সংবিধান পদ্ধতি দ্বারা প্রচার করা যেতে পারে, এগুলি অনির্দিষ্ট বিধি ব্যাখ্যার জন্য ব্যবহার করা যেতে পারে, নাকি যে কোনো নির্দিষ্ট দায়িত্বের কার্য সম্পাদন সাংবিধানিক আইনের ক্ষেত্রের মধ্যে আসে যা কোনো আদালতকে সিদ্ধান্ত নিতে হয়। তো কোনটা সত্য নয়, কোন বিবৃতি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, তারা রিট দ্বারা প্রয়োগ করা যেতে পারে এই কথাটা সত্য নয়। 5 ধরনের রিট যে আমরা দেখলাম সেটা শুধুমাত্র কিসের জন্য প্রয়োগ করা যেতে পারে? মৌলিক অধিকারের জন্য। মৌলিক অধিকার খর্ব হলে তখন করা যেতে পারে। তার মানে মৌলিক অধিকার আর মৌলিক ডিউটি আলাদা। তো এই যে রিট দ্বারা প্রয়োগ করা যেতে পারে এই কথাটাই কিন্তু অসত্য। ওকে, নেক্সট 23 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক দায়িত্ব নয়? টোটাল 11টা মৌলিক দায়িত্ব রয়েছে, তার মধ্য থেকে নিচের 4টে অপশনের মধ্য থেকে কোনটা মৌলিক দায়িত্ব নয়? 4টে অপশন, জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানানো, সরকারি সম্পত্তি রক্ষার জন্য, স্মৃতিস্তম্ভ এবং জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানগুলি রক্ষা করা, আর প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা এবং উন্নতি করা। তো 4টে অপশনের মধ্যে থেকে কোনটা মৌলিক দায়িত্ব আমাদের নয়? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে 23 নম্বর প্রশ্নের অপশন সি, স্মৃতিস্তম্ভ এবং জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানগুলি রক্ষা করা, এটা আমাদের মৌলিক কর্তব্য নয়। তো দেখো, ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য, টোটাল যে 11টা মৌলিক কর্তব্য রয়েছে সেগুলো এক এক করে দেখি। দেখো, 1 নম্বর কি রয়েছে? সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠা সমূহ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। 2 নম্বর দেখো, যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামে অনুপ্রাণিত করেছিল সেগুলোকে প্রেষণ এবং অনুসরণ করতে হবে। নেক্সট দেখো, ভারতের সার্বভৌমত্ব, ঐক্য এবং সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ করতে হবে। নেক্সট, দেশ রক্ষা এবং জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য আহুত হলে সাড়া দিতে হবে। নেক্সট 5 নম্বর, ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত, শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ব বোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে। নেক্সট দেখো, আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে। 7 নম্বর দেখো, বনভূমি, নদী, বন্য প্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ববোধ প্রকাশ করতে হবে। 8 নম্বর দেখো, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবিকতা বোধ, অনুসন্ধিৎসা ও সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে।
নেক্সট দেখো 9 নম্বর, জাতীয় সম্পত্তি রক্ষাবেক্ষণ করতে হবে এবং হিংসার পথ পরিহার করতে হবে। নেক্সট দেখো 10 নম্বর, সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষ এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত সমষ্টিগত সকল কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। এবং 11 নম্বর দেখো, 6 থেকে 14 বছর বয়সের প্রত্যেক শিশুকে শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। এটা হলো পিতামাতা এবং অভিভাবকদের পালনীয় মৌলিক কর্তব্য। তো এই 11খানা মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে রয়েছে। তো আমরা অপশনে কি দেখেছিলাম, স্মৃতিস্তম্ভ এবং ঐতিহাসিক কিছু একটা ছিল, সেগুলো রক্ষা করা আমাদের কর্তব্য, সেটা কিন্তু নয়। আমরা এই 11টার মধ্যে সেটা কিন্তু পাইনি। নেক্সট দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য মৌলিক কর্তব্য সম্পর্কে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় নাগরিকদের জন্য অবশ্যই 10টি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে। পরবর্তীকালে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও একটি কর্তব্য অন্তর্ভুক্ত করা হয় মৌলিক কর্তব্যের তালিকায়। বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা টোটাল 10 + 1 11টি। এবং এগুলো দেখো, এই যে মৌলিক কর্তব্য রয়েছে 11টা, এটা হচ্ছে নন জাস্টিসিয়েবল, অর্থাৎ যদি কেউ পালন না করে এই 11টা মৌলিক কর্তব্য প্রত্যেকের পালন করা উচিত, কিন্তু যদি কেউ পালন না করে সেগুলো কিন্তু আইনত দণ্ডনীয় নয়। ঠিক আছে। নেক্সট দেখো, মৌলিক কর্তব্যের ধারণাটি সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। তো আশা করছি মৌলিক কর্তব্য সম্পর্কে বিস্তারিত জানাতে পারলাম। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতে ফান্ডামেন্টাল ডিউটি? সঠিক উত্তর করতে পারবে। 11টা মৌলিক কর্তব্য আমরা দেখে ফেললাম। তো 4টে অপশন দেখো, 4টে অপশনের মধ্যে থেকে কোনটা ফান্ডামেন্টাল ডিউটি পড়ছে আমাদের মধ্যে? তো সঠিক উত্তর হবে অপশন বি। আমাদের সম্মিলিত সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যের মূল্য এবং সংরক্ষণ করা, এটা ফান্ডামেন্টাল ডিউটি। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ধারা 14-এ উল্লেখিত সমতার অধিকারের ব্যতিক্রম? ধারা 14-এ কি লেখা রয়েছে? আইনের চোখে সকলে সমান। তো সমতার অধিকারের ব্যতিক্রম নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন ডি, ধারা 361। ধারা 361 রাষ্ট্রপতি এবং রাজ্যপাল সম্পর্কিত, অর্থাৎ রাষ্ট্রপতি এবং রাজ্যপালের জন্য স্পেশাল আইন রয়েছে কি, যে তারা কিন্তু কাউকে কি বলবো কৈফিয়ত দিতে তারা কিন্তু বাধ্য নয়। তো এই জন্য হয়ে যাচ্ছে ধারা 361 এই যে সমতার অধিকারের ব্যতিক্রম। নেক্সট 26, নিচের কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 ধারার অন্তর্ভুক্ত? ভিভিআই করো প্রশ্নটিকে। কোন নীতিটি ভারতীয় সংবিধানের 19 ধারার অন্তর্ভুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, বাক ও মত প্রকাশের স্বাধীনতা 19 নম্বর ধারাতে অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি এই 19-এর মধ্যে রয়েছে ইন্টারনেট ব্যবহার করার অধিকার। ঠিক আছে, এটাও কিন্তু এই 19 নম্বর আর্টিকেলের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি ইন্টারনেট ব্যবহার করার অধিকার এটাই হচ্ছে বাক এবং স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা। ঠিক আছে, তো এটাও খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু ঘুরিয়ে আসে। দেখো 19 ধারায় 6টি মৌলিক অধিকারের কথা রয়েছে, অর্থাৎ 19 নম্বর ধারাতে মোট 6 রকমের মৌলিক অধিকারের কথা লেখা রয়েছে। সেগুলো কি কি দেখো, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ এবং অস্ত্র ছাড়াই সমবেত হওয়ার অধিকার, সমিতি বা সংগঠন বা সমবায় গঠনের অধিকার, ভারতের সমস্ত অঞ্চলে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ভারতের ভূখণ্ডের যে কোনো অংশে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার, এবং যে কোনো পেশা চর্চা করার বা ব্যবসা চালিয়ে যাওয়ার অধিকার। নেক্সট 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে সংবিধানের কোন অনুচ্ছেদটিতে সমতার অধিকারের কথা উল্লেখ রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অনুচ্ছেদ 14 to 18, এটা হচ্ছে সমতার অধিকারের কথা উল্লেখ রয়েছে। 28, ভারতের সংবিধানের
21A ধারা ড্যাশের অধিকার প্রদান করে? চারটে অপশন দেখো, কাজ, গোপনীয়তা, সমতা এবং শিক্ষা। তো কিসের অধিকার প্রদান করে থাকে ভারতীয় সংবিধানের 21A নম্বর ধারা? আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। তো সঠিক উত্তর হবে অপশন ডি, শিক্ষা। এই 21A নম্বর ধারা কিন্তু আগে ছিল না, যেটা একটু আগেই দেখলাম আমরা, যে 2002 সালে 86তম সংশোধনী, সেখানে শিক্ষার অধিকারের যে অধিকার সেটা মৌলিক অধিকার হিসেবে 21A নম্বর ধারাতে যুক্ত করা হয়েছে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 ধারা শিরোনাম কি? ভারতীয় সংবিধানের 21-এ কি লেখা রয়েছে, কিসের অধিকারের কথা বলা রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, জীবনের অধিকারের কথা বলা রয়েছে। দেখো ধারা 21, জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা দেয়া রয়েছে ধারা 21-এ। এই ধারাটি ঘোষণা করে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ব্যতীত কোনো ব্যক্তিকে তার জীবন বা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা হবে না। অধিকার নাগরিক এবং অনাগরিক উভয়ের জন্য উপলব্ধ, অর্থাৎ এই যে আইনটা এটা হচ্ছে বিদেশি এবং ভারতীয় বোথ পার্সন কিন্তু পেয়ে থাকবে। জীবনের অধিকার কেবল প্রাণীর অস্তিত্ব বা বেঁচে থাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানব মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার এবং জীবনের সেই সমস্ত দিকগুলোকে অন্তর্ভুক্ত করে যা একজন মানুষের জীবনকে অর্থবহ, পরিপূর্ণ এবং জীবনযাপনের যোগ্য করে তোলে। ওকে, নেক্সট 30 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, এবং এর পরেও যে টোটাল মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের লিস্টটা আমরা দেখে নেব। তার আগে 30 নম্বর প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতার চর্চাকে বিলুপ্ত করা হয়েছে? ভিভিআই করো, একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতার চর্চাকে বিলুপ্ত করা হয়েছে? বহুবার পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা, সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 17, 17 নম্বর আর্টিকেল। তো এবার আমরা টোটাল মৌলিক অধিকার দেখে নেব, যে 12 থেকে 35 নম্বর আর্টিকেল। তো 12 থেকে 35-এর মধ্যে সবগুলো করার দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখবে এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক করে দেবো। দেখো 12 নম্বর ধারা কি রয়েছে, একটি রাষ্ট্রের বা রাষ্ট্রের অধীনস্থ সংস্থার সংজ্ঞা। তারপর দেখো 13 নম্বর আইন তৈরির অধিকার, 13A বিচারিক পর্যালোচনা। ঠিক আছে, এই তিনটে জাস্ট মনে রাখবে, খুব একটা গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষায় খুব কম এসেছে। কিন্তু 14 নম্বর থেকে অধিকারগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো 14 থেকে 18-তে রয়েছে সমতার অধিকার। তো 14 নম্বর ধারাতে কি রয়েছে, আইনের চোখে সমতা, অর্থাৎ প্রত্যেকটা মানুষ ভারতবর্ষের আইনের চোখে সমান। তারপর দেখো 15 নম্বর একদম স্টার মার্ক করবে, ধর্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধকরণ। আমরা কিন্তু অনেককে কি করে থাকি, তুই কালো, ঠিক আছে, তুই মেয়ে, তারপর তুই নিচু জাতির, এই যে ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি ভেদ প্রথা, এই সমস্ত যদি বিচারের মাধ্যমে আমরা কাউকে ছোট করি, সেটা কিন্তু একদমই নিষিদ্ধকরণ। তো এটা হচ্ছে আর্টিকেল 15 অনুযায়ী। নেক্সট ধারা 16, সরকারি কর্মসংস্থানের ক্ষেত্রে সুযোগের সমতা, অর্থাৎ কোনো গভর্নমেন্ট জবের নোটিফিকেশন বেরোলে বা চাকরি বেরোলে প্রত্যেকে সমানভাবে সুযোগ পাবে। কিন্তু এখানে এর সাব আর্টিকেল রয়েছে, যেখানে যে কাস্ট রয়েছে যারা SC ST OBC, তারা কিন্তু এখানে কিছুটা রিজার্ভেশন পেয়ে থাকবে, এটাও কিন্তু এখানে লেখা রয়েছে। নেক্সট দেখো 17 নম্বর ধারা অস্পৃশ্যতা বিলোপ, এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো ধারা 18 উপাধি বিলোপ, খুবই গুরুত্বপূর্ণ এটাও। উপাধি বিলোপ বলতে আগে বড় বড় ব্যক্তিত্বরা বড় বড় টাইটেল নিয়ে থাকতো, রাজা ধীরাজ, রাজা মহারাজ, এই সমস্ত টাইটেল বা জমিদার টাইটেল এগুলো নিয়ে রাখতো। কিন্তু বর্তমানে সেই সমস্ত উপাধি বিলোপ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র ভারত সরকার যে উপাধিগুলো দিয়ে থাকে, যেমন পদ্মভূষণ, পদ্মবিভূষণ, তোমাদের যেটা রয়েছে ভারতরত্ন, এছাড়া শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত উপাধি, ডক্টরেট, ঠিক আছে, লিটারেট, এই সমস্ত যে উপাধিগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র থাকবে। বাদ বাকি জমিদারের যে সমস্ত উপাধি সেগুলো সব বিলোপ হয়ে গেছে। নেক্সট ধারা 19 থেকে 22, সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। কি কি রয়েছে দেখো, ধারা 19-এ বাক স্বাধীনতা, মত প্রকাশ, সমাবেশ, সমিতি, আন্দোলন, বাসস্থান,
পেশার স্বাধীনতার সাথে সম্পর্কিত কিছু অধিকার সুরক্ষা। এখানে টোটাল 6 রকমের অধিকার রয়েছে, সেটা আমরা একটু আগেই দেখলাম। নেক্সট দেখো ধারা 20, অপরাধের জন্য দোষী সাব্যস্ত করার ক্ষেত্রে সুরক্ষা। ঠিক আছে। নেক্সট দেখো 21, খুবই গুরুত্বপূর্ণ, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষা। 21-এ শিক্ষার অধিকার, খুবই গুরুত্বপূর্ণ। 22, কিছু ক্ষেত্রে আটকানোর বিরুদ্ধে সুরক্ষা। নেক্সট দেখো 23 থেকে 24, ঠিক আছে, এই দুটো আর্টিকেল শোষণের বিরুদ্ধে অধিকার, খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটোই। 23 নম্বর দেখো মানব পাচার এবং বলপূর্বক শ্রম প্রতিরোধ করা, খুবই গুরুত্বপূর্ণ। এবং 24 নম্বর রয়েছে কারখানায় শিশুদের কর্মসংস্থান রোধ ইত্যাদি, এটাও কিন্তু করা যাবে না। নেক্সট 25 থেকে 28 হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকার, এগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে বিভিন্নভাবে। দেখো ধারা 25-এ কি রয়েছে, বিনামূল্যে পেশাদার অনুশীলন এবং ধর্ম নিরপেক্ষতার প্রচার এবং শোক পালনের অধিকার বা স্বাধীনতা, গুরুত্বপূর্ণ। নেক্সট 26, বিশ্বাসযোগ্য বিষয় পরিচালনার স্বাধীনতা। নেক্সট 27, যে কোনো নির্দিষ্ট ধর্মের প্রচারের জন্য শুল্ক প্রদানের স্বাধীনতা, অর্থাৎ বিভিন্ন ধর্ম প্রচারের জন্য বিভিন্ন কর দিতে হয় বা অনেক সময় চাঁদা দিতে হয়, সেইটা কিন্তু দিতে হবে না, এটা কিন্তু স্বাধীনতা রয়েছে। এবং দেখো 28, স্বাধীন শিক্ষা কেন্দ্রে শিক্ষা নির্দেশমূলক স্বাধীনতা, এটাও গুরুত্বপূর্ণ। নেক্সট 29 থেকে 30, সাংস্কৃতিক শিক্ষার অধিকার রয়েছে কি কি। 29-এ রয়েছে সংখ্যালঘু আগ্রহের সুরক্ষা। 30-তে রয়েছে সংখ্যালঘুদের অধিকার এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করার অধিকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট 31, সম্পত্তির সামগ্রিক অধিগ্রহণ, এখন এটি মৌলিক অধিকার নয়। এই যে ধারা 31, এইটাকেই বের করে দেওয়া হয়েছে কত, 1978 সালে 44তম সংবিধান সংশোধনী, ঠিক আছে, সম্পত্তির অধিকার, সেটা কিন্তু এখন আর মৌলিক অধিকার নয়। নেক্সট ধারা 32, সাংবিধানিক প্রতিকারের অধিকার, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেটাকে বি.আর. আম্বেদকর কি বলেছিলেন, হার্ট অ্যান্ড সোল। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস, সম্পূর্ণ ফান্ডামেন্টাল রাইটস এবং ডিউটিস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নিলাম। এবং প্রত্যেকদিন সন্ধ্যা 6টা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করে থাকো, এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে সেই ধরনের প্রশ্নই আমি করাচ্ছি, এখান থেকে প্র্যাকটিসটা ভালো মতো হবে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। সাথে আমাদের যে 4খানা ব্যাচ কোর্স বর্তমানে রয়েছে, দেখো কনস্টেবল পরীক্ষার জন্য গোল্ডেন ব্যাচ, সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ, রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স এবং পিএসসি ক্লার্কশিপ মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ফুল ব্যাচ কোর্স। যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নম্বরে যোগাযোগ করো, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।